সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ আইনজীবী হাসান মাহমুদ বিপ্লব। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে যে বাজারের যে আচরণ, তাতে মনে হচ্ছে যে বাজারে নতুন করে ফান্ড ঢুকছে এবং আমরা দেখছি যে রোববার দিন কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট হয় না। সেই হিসাবে রোববার একটু বাজারটা ট্রেড একটু কম হয় তুলনামূলকভাবে, কিন্তু আজকে দেখছি ভলিউমও ভালো এবং বাজার ইতিবাচক। যদিও এখানে একটি প্রভাব ফেলেছে ডোরেন পাওয়ার আজকে ভালো ডিভিডেন্ড দিয়েছে এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো দিয়েছে, যে কারণে বাজারে কিন্তু বেশিরভাগ ট্রেডটাই ডোরেন পাওয়ারের হচ্ছে এবং প্রাইস অনেক বেড়েছে। তো আপনার কি মনে হয় যে ওভারঅল আজকের বাজার যদি আপনি পর্যালোচনা করেন, সেক্ষেত্রে বাজারে কি ফান্ড নতুন করে ঢুকছে? বাজারে কিন্তু বেশ কিছুদিন ধরেই ফান্ড ঢুকছে, আমরা হয়তো খেয়াল করিনি। যেমন ধরেন ব্যাংকিং সেক্টর, লিজিং সেক্টরে কিন্তু একটা ভালো গ্রোথ হয়ে গেছে, অনেকগুলি 50%, 60%, এমনকি 30% ইন জেনারেল অধিকাংশ দিয়ে ফেলছে। তো এটির একটা বড় কারণ হচ্ছে আইসিবিকে গভর্নমেন্ট অফ বাংলাদেশ 2500 কোটি টাকা দিয়েছিল, তাদের ব্যাংক লিজিং এবং ইন্স্যুরেন্স সেক্টরে লস ছিল, যার জন্য তারা সমন্বয় করতে গিয়েছে। সেই সাথে বাজারে যারা অ্যাক্টিভ প্লেয়ার তারাও ঢুকে যেয়ে এগুলি এখন একটা রিজনেবল দামে এসেছে। আজকে আপনি দেখবেন ব্যাংক লিজিং কিন্তু একটু পিছনের দিকে আছে, কারণ প্রত্যেকটাতেই 30, 40, 50% গেইন হয়ে গেছে। এখন আরেকটা সেক্টর খুব তাড়াতাড়ি গ্রো করার সম্ভাবনা আছে, সেটি ইন্স্যুরেন্স, কারণ আইসিবির এই সেক্টরে প্রচুর বিনিয়োগ আছে। কিন্তু আর আইসিবির নিয়ম হচ্ছে আইসিবি কোনো শেয়ার লসে বেচতে পারে না, তার মানে আইসিবিকে এটি সমন্বয় করতেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক দিন ধরে ব্যাংক বাড়ার কারণে, ব্যাংক বাড়লে আপনি জানেন যে অন্য সেক্টরে, যেহেতু ব্যাংক আমাদের মার্কেটে এখনও একটা বড় সেক্টর, সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটাল ওখানে, তো অন্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দুর্বল থাকে। আজকে ব্যাংক একটু স্লো থাকার কারণে এবং কিছু ইন্ডাস্ট্রি সেক্টরে ভালো ঘোষণা আসার কারণে বাজারটাতে একটা সমন্বয় হয়েছে। আর ফান্ড ঢোকার আরেকটা বড় কারণ, একটি দলের সম্মেলন হয়েছে, সেটির যিনি সভানেত্রী তিনি কালকে বলেছেন যে 41 সালের মধ্যে বাংলাদেশের গ্রোথ 10 ছুবে এবং আগামী 19 সালের পর থেকে এটি 8+ থাকবে। তার মানে একটি দেশে যদি এটি সাউথ কোরিয়ায় হয়েছিল, টানা 43 বছর 8-এর উপর গ্রোথ ছিল, তো একটা দেশের যখন এই প্রজেকশন পাওয়া যায় তখন সত্যিকার অর্থে কিন্তু সেই দেশের ক্যাপিটাল মার্কেট সবার আগে দেখে। তো এই সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, অনেক ফান্ড ঢুকবে, এর জন্য রবি বা ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানি, গভর্নমেন্টের কোম্পানি যদি আপনি না নেন, ভালো ভালো কোম্পানি, নট লাইক যে নর্মাল কোম্পানি যেমন ফরচুন শু আসলো, এসএসসির এখানে দোষ নেই। 10 টাকার শেয়ার মানুষ হঠাৎ করে 50-60 টাকায় কেনা শুরু করলো, এইটা কিন্তু মার্কেটের জন্য ক্ষতিকর। 50-60 পিতে আপনি শেয়ার কিনবেন, পরে সেটি আবার যখন আপনার 3 ভাগের 1 ভাগ হয়ে যাবেন, আপনি এসএসসিকে ডিএসসিকে বকা দিবেন বা আপনি করবেন, এটি ঠিক না। কারণ আপনাকে বুঝতে হবে শেয়ার স্ট্রেন দেখেই কিনেন। আর আজকে কিন্তু বেশ কয়েকটা ভালো শেয়ারের মুভমেন্ট আছে, যেমন জিপি ধরেন, মোবিল, দেশের যে সেরা ডিভিডেন্ড পেইং শেয়ারগুলো কিন্তু আজকে টপ 10-এর মধ্যেও আছে এবং সেখানে বিনিয়োগও হচ্ছে। জিপির কথা যদি একটু আসি, যে ওদের যে এই থার্ড কোয়ার্টারে যে ইপিএস শো করলো, সেটা হচ্ছে 55.7% গ্রোথ। তো এত হিউজ গ্রোথ হওয়ার পরে কিন্তু শেয়ারটার প্রাইস কিন্তু সেই পরিমাণে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে যে জিপির মতো কোম্পানি বা ভালো কোম্পানিগুলো 1000 কোটি টাকা ট্রেড হলে ধরেন জিপি এখনই 350 কোটি টাকা থাকতো, কারণ তার মার্কেট ক্যাপিটালাইজেশন কত, আর পেড আপও তো 1200 কোটি প্লাস। আপনি যেগুলি বাড়ছে ধরেন একটা 30 কোটি পেড আপ, 20 কোটি, 10 কোটি, অনেকটা আছে 5 কোটি। আগে যেমন এর আগেও যখন মার্কেট বাড়তে পারেন, ইস্টার্ন লুব্রিকেন্ট বা জেমিনি সি ফুড, এগুলি কতটুকু পেড আপ। বাজারে যখন কম টাকা থাকে তখন ছোট শেয়ারে খেলা হয়, এখন মধ্যম টাকা আছে, এই জন্য ব্যাংক ট্যাঙ্কগুলির দাম তো 10-12 টাকা, 8 টাকা, 60 টাকা, এই জন্য এগুলিতে ঢুকেছে। আবার যখন বাজার 700 কোটি প্লাস হবে তখন দেখবেন অনলি বড় শেয়ার, যেগুলি সত্যিকার অর্থে স্ট্রেন, জিপি বলেন, হাইডেলবার্গ বলেন, ব্যাড বিসি বলেন, মোবিল যমুনা বলেন, বড় কোম্পানি, গুড পে আউট। এখন একটা কোম্পানি এটার মধ্যে থাকার কথা ছিল, সেটি হচ্ছে বিএসআরএম গ্রুপ। দে ফ্যান্টাস্টিক গ্রুপ, কিন্তু আনফর্চুনেটলি তারা লাস্টের হাফ ইয়ারলি যে রেজাল্ট দিয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত এবং আমার মনে হয় এসএসসির এক্ষেত্রে একটু তদন্ত কমিটি গঠন করা উচিত, কারণ ওনারাই বলেছেন একটি কোয়ার্টার থেকে আরেকটি কোয়ার্টারে যদি বড় ধরনের প্রবলেম হয়, হাফ ইয়ারলি টু হাফ ইয়ারলি গ্রোথ আছে, কিন্তু ফার্স্ট কোয়ার্টার থেকে যেটি 2 টাকা 75 পয়সা ছিল সেটি 90 পয়সা এসেছে। তো আমার বিএসআরএম লিমিটেড 2 টাকা 52 পয়সা থেকে মাত্র 50 পয়সা দেখেছে। কেন? আমরা এখানে বিপ্লব ভাই আপনি যথার্থই বলেছেন, আমরা দেখেছি আপনার মনে আছে যে ইউনাইটেড এয়ার নিয়ে একটি তদন্ত কমিটি করেছিল ডিএসসি, এবং সেখানে যিনি এর আগে এখানে একজন ছিলেন খন্দকার আসাদুল্লাহ, তার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। সেই রিপোর্টটা কিন্তু এসএসসিতে যাওয়ার আগে সেই রিপোর্টটা সবার কাছে চলে গিয়েছিল এবং সেইখানে আপনার মনে আছে যে
ইউনাইটেড এয়ার ডেফার ট্যাক্স দেখায়নি কেন, সেই কারণে কিন্তু তদন্ত কমিটি হয়েছে এবং সেটা নিয়ে অনেক না, বড় ঘটনা BSRM এর আমি একটা ঘটেছে। জিনিস বলছি, কিন্তু বিএসআরএম লিমিটেডের আপনি দেখেন হ্যাঁ, deferred এক tax, হ্যাঁ, কোয়ার্টারে 30 কোটি টাকার মতো ডেফার আমি ট্যাক্স বলেছি দেখানো হয়েছে। বিএসআরএম এর অনেক দিন ধরে একটা মামলা চলছিল ট্যাক্স নিয়ে। আমি যতদূর কোর্ট থেকে খবর পেয়েছি সেই মামলাটা তারা হারার কারণে একবার এই ট্যাক্সটা চলে গেছে। কিন্তু এটা তো আসলে ব্যাখ্যা দেওয়ার কথা যে আমার এই কারণে, তাহলে কিন্তু বিনিয়োগকারীটা তো সে কি হতো না, সেটা প্রায় 30-25% লস করে গেছে। আরেকটা হচ্ছে তার একটা বড় সাবসিডিয়ারি কোম্পানি করেছে বিলেট, সেটি কিন্তু আমি অ্যানুয়াল রিপোর্টে দেখলাম ওই কোম্পানি আলাদাভাবে 3 টাকা 13 পয়সা লস করেছে। তার আবার 75% হচ্ছে বিএসআরএম লিমিটেড, 45% হচ্ছে বিএসআরএম লিমিটেড মালিক। তো কনসিলিডেটেড ইপিএস এটি প্রভাব পড়েছে। আমার ধারণা বিএসআরএম গ্রুপ হয়তো কোনো অসততা করেনি, সবই ঠিক, কিন্তু এই ব্যাখ্যাটা না দেওয়ার কারণে শেয়ার প্রাইসে এফেক্ট পড়েছে। বিপুল ভাই, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কি জানতে যাচ্ছেন বা কি বলতে যাচ্ছেন বলুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমি বাদল বলছি ভাই, আজিপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন অতিথি সাহেবের কাছে, যে আমরা যে ব্রোকার হাউসে আইপিও করতেছি সেটা তো তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে ভাই। আমরা যখন ব্যাংকে ফেলাইতাম তখন তো 2-1টা পাইতাম, এখন তো মোটেও 6-7টা কোম্পানি আমরা একটা ড্র হচ্ছে আমরা পাচ্ছি না, এটা তো লুটপাট হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আসলে লুটপাট হওয়ার কোনো সুযোগ নেই। আমি একটু আপনি ব্যাখ্যাতে যেভাবে দেই। বললেন আসলে আপনি সঠিকভাবে খোঁজ নেন। আমি জিনিসটা বলি যে আমাদের যে কোনো আইপিও কিন্তু এখন ড্রয়ার দিন পাবলিক উপস্থিত থাকতে পারেন এবং একটি জনসমক্ষে হয় এবং টোটাল একটি প্রোগ্রামিংয়ের মাধ্যমে হয়। এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয়। এখন প্রবলেম হয়ে গেছে, আগে কিন্তু আইপিওতেও কম সংখ্যক লোক করতো। লাস্ট 6 মাসে মার্কেটের ডেভেলপমেন্ট হওয়ার কারণে অনেক বিও অ্যাক্টিভ হয়ে গেছে, সবাই আইপিও করে। ব্রোকারেজ হাউসে হতে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে, মানে যতগুলি বিও আছে সবাই করে দেয়, কারণ অ্যাকাউন্টে টাকা থাকে। আবার আগে কিন্তু ব্যাংকে হইলে শুধুমাত্র লাইন দিতে হতো না, চলে যেত। ধরেন হয়তো 5-7 লাখ লোক করতো, বাকি যারা ধরেন বড় বিনিয়োগকারী যাদের সেকেন্ডারি মার্কেটেই করে তারা আর আইপিওতে করতো না। এখন শুধু একটা সই করে দিলেই তার অ্যাকাউন্টেও যায়। এই কারণেই এটি ভুল বোঝাবুঝি হয়েছে, কারণ এটি তো আর ব্রোকাররা ড্র করে না, কোম্পানি। আরেকটা বিষয় আছে বিপুল ভাই, যে এখন কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পার্সেন্টেজটা আর হ্যাঁ, আরেকটা জিনিস যে বুক বিল্ডিং হলে তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অধিকাংশই। তো এই সমস্ত জিনিস চিন্তা করে আসলে আমাদের দেশের বড় প্রবলেম হচ্ছে এই আপনি রুলসটাই আপনি জানেন না যে বুক বিল্ডিং মেথডে কত পার্সেন্ট আসলে আমি পাই বা ফিক্সড প্রাইস মেথডে কতটুকু পাই। আগে যতটুকু সাধারণ বিনিয়োগকারী ছিল সেটির কোটা কমে গেছে কেন? কারণ এসএসসিও দেখেছে সারা পৃথিবীর নিয়ম হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বেশি নিলে শেয়ারটা ডিস্টেবিলাইজ হয় না। যেমন ফরচুন সুদ যেহেতু নর্মাল হয়েছে, এখানে ব্যক্তি বিনিয়োগকারী বেশি পাওয়াতে কিন্তু আজকে এই মিসম্যানেজমেন্ট হয়েছে। যদি আজকে এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে 70 টাকা থাকতো, তা তো 20 টাকাই সব শেয়ার বেচে দিত। কেন? কারণ তাদের তো মনে আছে এর আগের যে কোম্পানি তালিকাভুক্ত হয়েছিল ইয়াকিন পলিমার, সেই কোম্পানিটা কিন্তু 47 টাকা পর্যন্ত উঠেছিল। আমরা জানি একটি বড় একটা ব্রোকারেজ হাউস তারা একটা ভালো পরিমাণ শেয়ার কিনেছিল, কিন্তু তারপরে সেটি 30 টাকার নিচে নেমে গেছে এবং আজকে যদিও বেড়েছে। আমি আপনাকে বলি, যেমন ধরেন এটির একটি বড় কারণ হচ্ছে আপনি এই সমস্ত শেয়ারে যারা বিনিয়োগ করে তারা হয়তো ব্রোকারেজ হাউসের দোষ না, অনেক ক্লায়েন্ট তো আছে রিটেল ক্লায়েন্ট, তারা এখন দেখে এগুলি কিনলে 3rd ডে 4th ডেতে লাভ পাওয়া যায়। কিন্তু আমার ধারণা বাজার যেভাবে আগাচ্ছে এবং একটি এসএসসি একটি বিশেষ কমিটি কাজ করছে ছোট ক্যাপিটালকে আলাদা বোর্ডে নেওয়ার জন্য। তো এই বিষয়ে আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, কি জানতে যাচ্ছেন? আমি জানতে চাচ্ছিলাম যে ওই বেক্সিমকো লিমিটেড বাড়তেছে না কেন, এবং ইউনাইটেড এয়ার। আচ্ছা, এই দুটি কোম্পানি বাড়ছে না কেন, আপনার কি ধারণা কেন বাড়ার কথা? কেন বাড়ার কথা আমি কেমন বলবো? আমি একটু বলি, উনি জানতে চেয়েছেন। তো বেক্সিমকো বাংলাদেশের একটি বড় গ্রুপ, এটির মেইন ব্রাঞ্চ কোম্পানি কিন্তু বেক্সিমকো ফার্মা। আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট পড়েন, বেক্সিমকো লিমিটেড 2010 সালে 48 টাকা ইপিএস ছিল, এটি নামতে নামতে 1 টাকার নিচে চলে এসেছে। তো 1 টাকা ইপিএস এর কোম্পানির এখনো যে রেট আছে এটি কিন্তু 30-40 পি। তো আপনাকে বুঝতে হবে যে ইউনাইটেড এয়ার নিয়ে আমারও কিছু বক্তব্য আছে, এই জায়গায় আসবে একটু ফোন নিচ্ছি। দর্শক কে আছেন, কি জানতে যাচ্ছেন?
ফোনটি কেটে গেছে। আমি যেটা বলছি, যেমন ধরেন ইউনাইটেড এয়ারলাইন্স ব্যবসা সারা পৃথিবীতে খুব ভয়ঙ্কর। যেমন ইন্ডিয়ায় কিন্তু দেখেন একটা কিংফিশারের যে মালিক, তাকে পালিয়ে যেতে হয়েছিল, এবং ইন্ডিয়ার যিনি আপনার সবচেয়ে বড় পররাষ্ট্র মন্ত্রী কিন্তু তার ভিসায় অ্যাপ্লাই করেছিল। এয়ারলাইন্সের ব্যবসা এত কম্পিটিটিভ, এটি আসলে একটা, ওয়ারেন বাফেট বলেন যে কিছু কিছু সেক্টর ভয়ঙ্কর, তার মধ্যে একটি এয়ারলাইন্স, আরেকটি হচ্ছে সামটাইমস টেক্সটাইল। কারণ পৃথিবীতে তুলার মূল্য এত আপ অ্যান্ড ডাউন করে, 60 সেন্ট থেকে এই বছরই এখন $1 উপরে চলে গেছে। যখনই হয়ে যায় সেই অনুপাতে কিন্তু বায়াররা শার্টের দাম বাড়ায় না। তো আবার দেখেন মেডিসিন যদি বলেন, বাংলাদেশের মেডিসিনের গ্রস প্রফিট মার্জিন 40% সব কোম্পানি, কিন্তু নেট প্রফিট মার্জিনে স্কোয়ারের 25%, রেনেটার 25%, গ্ল্যাক্সোর 30%, কিন্তু নতুন যে কোম্পানিগুলি এসেছে তারা 8-9%-এ থাকে, কিন্তু 3 বছর পর দারুণ চেঞ্জ হবে। তার মানে জি, অবশ্যই জি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একজন বিনিয়োগকারী। আমি সরকারি একটা শেয়ার বাংলাদেশ শিপিং কর্পোরেশন সম্বন্ধে একটু জানতে চেয়েছিলাম যে এই শেয়ারটা 100 টাকার শেয়ার, প্রত্যেকটা শেয়ার 100 টাকার শেয়ারগুলো স্প্লিট হয়েছে, কিন্তু সরকারি এই শেয়ারটা স্প্লিট হচ্ছে না কেন? দর্শক ধন্যবাদ। এটি বলি আমি একটু, এই কোম্পানিটি বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, এবং এটির যে মেমোরেন্ডামে লেখা আছে, এটি সংসদে আইন পাস না হলে, সংসদে প্লেস করা আছে, এটি স্প্লিট করা সম্ভব না। যেমন আইসিবি অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে ছিল, তারা সংসদে আইনটা পাস করে, কারণ এগুলি যখন তৈরি করা হয়েছে এগুলি তো গভর্নমেন্টের শেয়ার, এটা চাইলেই আপনি এজিএম ডেকে করতে পারেন না, কারণ আপনার এইটা বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু ফরম্যাট আছে, সেটাই বাণিজ্য মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটি এখন এটি ওকে করে দিয়েছে, নেক্সট পার্লামেন্ট অধিবেশনে উঠবে। এখন আপনাকে বুঝতে হবে গভর্নমেন্ট শেয়ার আর নন গভর্নমেন্ট শেয়ারের মধ্যে অনেক তফাৎ আছে। যেমন গভর্নমেন্ট শেয়ারের কিন্তু আপনি যদি অনেক সময় গভর্নমেন্ট, যেমন আমি আপনাকে অনেক দেশের উদাহরণ দিতে পারি, যেমন অনেক দেশে গভর্নমেন্ট 8% হোল্ড করে, মালয়েশিয়া অনেক কোম্পানি আছে, পেট্রোনাস মালয়েশিয়া 10% গভর্নমেন্ট হোল্ড করে, কিন্তু সম্পূর্ণ পাওয়ার কিন্তু গভর্নমেন্টের, কারণ মেমোরেন্ডামটা এমনভাবে থাকে, কারণ গভর্নমেন্টের এগুলি নিরাপত্তারও ব্যাপার। যেমন বাংলাদেশের পাওয়ার গ্রিড, অনেকে বলে আরও ছাড়ছে না কেন, আপনি চিন্তা করেন যদি পাওয়ার গ্রিড পুরা আপনার একটা ফরেন কোম্পানির কাছে চলে যায়, তারা যদি বলে আমরা 3 দিন বন্ধ রাখবো, হোয়াট উইল হ্যাপেন? তো এই কারণেই আপনার গভর্নমেন্ট শেয়ারের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, আপনি কিন্তু এটা টোটাল অ্যানুয়াল রিপোর্টে লেখা আছে যে কিভাবে আমরা সমস্যা হচ্ছে আমরা এই অ্যানুয়াল রিপোর্টগুলো পড়ি না। একটা ফোন আছে আর একটা ফোন আছে। জি জি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমাদের সাথে কেউ আছেন? হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম একতাসুর রহমান। আচ্ছা ভাই, আমরা যে যারা মার্জিন নিয়েছিলাম, আমাদের অবস্থা তো করুন, মানে এখন আমরা কি এটা আমাদের জন্য কি কিছু করবে, বা এই যে যারা ব্যাংক অ্যাসোসিয়েশন বা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বা ব্রোকারেজ অ্যাসোসিয়েশন যারা আছেন, বা এরকম যারা, জি দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এখানে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন একটি অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিয়েছেন, এবং তারা বাংলাদেশ ব্যাংকেও একটি দিয়েছেন। সেখান থেকে যদি ফান্ড তারা কিছু পান, সেই ফান্ডগুলো হয়তো স্বল্প সুদে বিনিয়োগকারীদের দিতে পারেন। মার্জিন রুলের জন্য কথা বলছি, সারা পৃথিবীতে মার্জিন রুল হয় হচ্ছে দাতা ও গৃহীতার মধ্যে, মানে ব্যাংক বা যে দিবে আর যে নিবে। আমাদের ক্ষেত্রে এখানে এসএসসি আইনের কারণে সবাই মার্জিন রুল অ্যাভেল করতে পারে। এখন সারা পৃথিবীতে হচ্ছে, ধরেন আপনি খুব ভালো ব্যবসা বুঝছেন, আপনার টাকা কম আছে, কিন্তু তখন আপনাকে অনেক টাকা দেবে লোনে, আর যখন আপনি বুঝবেন না তখন আপনার যত টাকাই থাকুক 1 টাকাও মার্জিন রুল দেবে না। মার্জিন রুল কিন্তু শেয়ার ব্যবসায় ভয়ঙ্কর যদি আপনি শেয়ারটা না বুঝেন। আর মার্জিন রুলে কিন্তু বাংলাদেশের অনেকেই মার্জিন রুল নিয়েছে, ইনভেস্টার হয়ে গেছে। মার্জিন রুলে ইনভেস্টার হওয়া যাবে না। মার্জিন রুলে ইউ হ্যাভ টু বি ট্রেড, মানে যতটুকু টাকা থাকবে লোনের, কারণ প্রতি মাসে ইন্টারেস্ট বাড়বে, আপনাকে মনে করতে হবে কয়েকটা ট্রেড দিয়ে আমি ইন্টারেস্ট দিয়েও আমার কিছু লাভ থাকতে হবে। এই ভুলটা বাংলাদেশে হয়ে গেছে। তো ভবিষ্যতে আমি বলবো এসএসসির কাছে আমার বিনীত অনুরোধ, এসএসসি যাতে এই বিষয়টা দেখেন, এটি গ্রহীতা এবং দাতার উপর ছেড়ে দেন। আইন তো আমরা দেখছি একই দেশে দুই আইন। আপনি দেখেন যে ব্যাংকগুলো যে দিচ্ছে, কোন ক্লায়েন্টকে সে লোন দিবে সেটা ব্যাংকের উপরে নির্ভর করে এবং আইন অনুযায়ী। আবার একটি আছে ইন্টারেস্ট রেটটা, দেখেন ইন্টারেস্ট রেটটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে দিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে দিয়েছে। এটা ব্যাংকগুলো নির্ভর করে। বলছি যে এটি আমরা আসলে একটা ভুল তো হয়ে গেছে, এখন নতুনভাবে আমাদের বাজার জেগে উঠেছে। আমার মনে হয় যে বর্তমানে এসএসসি অনেক কাজ করছে, যেমন ধরেন আপনার ওভার দ্য কাউন্টার, মার্কেট মেকার, মিউচুয়াল ফান্ডের জন্য পলিসি চেঞ্জ করছেন বর্তমান চেয়ারম্যান এবং মেম্বার 1,
দিনরাত পরিশ্রম করছে এবং আপনি নিজেও দেখেছেন সাংবাদিক হিসাবে। তো চেঞ্জ তো আসলে ধীরে ধীরে হয়, একদিনে তো হয় না। যেমন 96 সালে কাগজের পেপারে জালিয়াতি হয়েছে, 2010-এর আগে আমরা সব অটোমেটেড করেছি, তারপর অটোমেটের পরেও দেখেছি যে একটা বিরাট ধরনের আর্টিফিশিয়াল বাবল হয়েছে। তো প্রত্যেকটা ডিজাস্টারের পরে সারা পৃথিবীতেই আইন ঠিক হয়। তো ওনার যে প্রশ্নগুলি ওনারা যেগুলি বলছেন, তো মার্জিন রুলের জন্য এইবারের মতো আমি বিনীত অনুরোধ করছি মাননীয় অর্থমন্ত্রীকে, ব্রোকার অ্যাসোসিয়েশনকে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনকে তাদের দিকে একটু মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখতে। একটা ফোন আছে আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি ওই আজাদ বলছিলাম মিরপুর থেকে। জি জি, আমার কোশ্চেন হলো ওই স্কয়ার ফার্মা সম্পর্কে একটু। কি জানতে যাচ্ছেন স্কয়ার ফার্মা সম্পর্কে? আমি স্কয়ার ফার্মা ডিভিডেন্ড ভালো দিল, 50% ডিভিডেন্ড দিল, তারপর দামের তো কোনো হচ্ছে না। আমি একটু স্কয়ার ফার্মা সম্পর্কে বলি। স্কয়ার ফার্মা 95 সালে যারা 900 টাকায় আইপিও কিনেছিল, মানে 100 টাকার শেয়ারে, দেখো সে মানে 90 টাকায়, তারা তখন মাত্র পেড আপ ছিল 20 কোটি টাকা, এখন হয়েছে 660 কোটি টাকা এবার বোনাস সহ। এবং যারা 1 টাকা তখন বিনিয়োগ করেছিল তারা এখন 330 টাকার মালিক। মানে বুঝেছেন, মানে 3300% গ্রোথ হচ্ছে। স্কয়ার ফার্মা এমন শেয়ার যেটি আপনি 3 বছরের আগে রাখলে দৃশ্যমান লাভ হবে না, কিন্তু 3 বছর স্কয়ার ফার্মা এখনও রাখেন, এটি 100% প্লাস গ্রোথ হবে। তো আপনি যেগুলি গ্রোথ শেয়ার, এগুলি খুব স্লো চলে। যেমন ধরেন খরগোশ এবং কচ্ছপের মতো, কচ্ছপই জিতবে, খরগোশ আগে দৌড়াবে। খরগোশকে এই যে ইয়াকিন পলিমার, তারপর আজকে আপনি ফরচুন শু বা ধরেন আপনার ডরিন পাওয়ার, এগুলি হচ্ছে মার্কেটের খরগোশ, খুব তাড়াতাড়ি লাফায়। যেমন ধরেন এরকম ছিল একটি, ওই যে আপনার মনে আছে কি না, ওয়েস্টার্ন মেরিন 96 টাকা হয়েছিল, আবার 23 টাকা হয়েছে, আজকে আবার কোনো কারণে হল্টেড হয়েছে। এগুলি আসলে ফান্ডামেন্টালি উইক কোম্পানিগুলি খুব তাড়াতাড়ি লাফায় আবার ঝিমায় যায়, কিন্তু যেগুলি খুব ভালো কোম্পানি তারা আস্তে আস্তে, কারণ প্লেন কিন্তু দেখবেন যে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এর সময় খুব কেয়ারফুল হতে হয়। ভাই, আরেকটা বিষয় আছে, বিনিয়োগকারীরা সবাই আশা করেন স্কয়ার ফার্মার মতো কোম্পানির কাছে যে একটা ভালো বোনাস দিবেন। এর আগে যে স্কয়ার ফার্মা এবং আপনার অলিম্পিক বোনাসগুলো দিয়েছে এবং বোনাসগুলো ফ্রি হয়েছে, কিন্তু স্কয়ার ফার্মার যে পরিমাণ পেইড আপ এখন বেড়েছে, স্বাভাবিকভাবেই ম্যানেজমেন্ট চাইবেন যে একটা পেইড আপটা তুলনামূলক কম আমি বাড়িয়ে আপনাকে ক্যাশ বলি কেন যাবে না, ক্যাশের জন্য এখন 10% এসেছে। আবার যদি ধরেন ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমাদের যে গ্রোথ প্রজেকশন, এই কোম্পানি এখন 3000 কোটি টাকার কাছাকাছি ওষুধ বিক্রি করে, যখন 6000 কোটি টাকা বেচবে মানে এই কোম্পানি আবার 30% দেবে, কিন্তু এখন একটু বোনাস কমে যাবে। এমনও হতে পারে আগামী বছর শুধু ক্যাশে চলে যাবে, কারণ গ্রোথ না থাকলে বোনাস দিলে তো কোম্পানি ডিস্ট্রয় হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ওর ইপিএসটাও বেড়ে যাবে এবং বিনিয়োগকারী অনেক লাভ হবে। যেমন ধরেন জিপি কিন্তু একটিও আপনার কোনোদিন বোনাস দেন। জি ভাই, যে প্রশ্নগুলো ছিল প্রথম দিকে একটি প্রশ্ন ছিল আপনার বেক্সিমকো এবং ইউনাইটেড এয়ার নিয়ে আপনার যদি মতামত। এখানে আমি একটু যোগ করতে চাই যে মানে আমরা যারা সাংবাদিকতা করি তারা দেখেছি যে কোম্পানিটা প্রোডাকশনে নেই, সেটি কিন্তু একটি ডিভিডেন্ড ওইভাবে দিতে পারে না। ডিভিডেন্ড না দিতে পারলে সে জেড ক্যাটাগরিতে চলে যায়। আবার ওটিসি মার্কেট বলে একটা মার্কেট কিন্তু আছে। এখন ইউনাইটেড এয়ার কিন্তু আপনার কোনো প্রোডাকশন তার নেই, তো সেক্ষেত্রে এটা তো ওটিসি মার্কেটে যাওয়া। ওটিসি মার্কেটের নিয়ম হচ্ছে যদি কোনো কোম্পানি 3 বছর আপনার প্রোডাকশনে না থাকে অথবা 3 বছর এজিএম করে, তো সেটি ইউনাইটেড এয়ার এখনো আরো বাকি আছে, আরো 2 বছর লাগবে। আপনি দৃশ্যমান একটি কি এটি প্রোডাকশনে নেই, কিন্তু সে ডিভিডেন্ড দিচ্ছে। এয়ারটা আসলে প্রোডাক্টেড কোম্পানি না, তো এটা এয়ারলাইন্সের কোম্পানি। কালকে যদি একই কথা, সে উৎপাদন তার এয়ারলাইন্স এখন বন্ধ আছে, কিন্তু ধরেন 4 মাস পরেও কিন্তু যে এখন একটু রাইটের টাকা নিয়েছে, 2টা এয়ারক্রাফট হলে কিন্তু বাংলাদেশে আবার চালানো যায়। আমরা বলছি না, মানে এটি এখন একটা সরকার যে পরিমাণ তার কাছে টাকা পায় সেই টাকা না, সরকার কিন্তু মাঝে মাঝে এয়ারলাইন্স কোম্পানিকে একটু মাপও করে। কারণ এয়ারলাইন্সটা বাংলাদেশে আপনি বুঝেন যে আমরা দেশ উন্নত হচ্ছে, কিন্তু প্রাইভেট কোম্পানি ছাড়া এখন দেখেন কক্সবাজারের সব ফ্লাইট ফুল থাকে, বিশেষ করে যে কোনো সিজনে। আপনি বিশেষ করে শুক্র শনিবারে তো পাবেনই না। চিটাগাংয়ে একই অবস্থা, সিলেটেও মোটামুটি যাত্রী হচ্ছে, আপনার সৈয়দপুরে হচ্ছে, বরিশালে হচ্ছে। তো আনফর্চুনেটলি ইউনাইটেড এয়ারের কোন রুটে চালাতে হবে এইটা মনে হয় ওরা ভুল করেছিল এবং ভুলের খেসারত দিচ্ছে। এবং আমার মনে হয় যে আপনি এটিকে ওটিসিতে পাঠালে যেটা হবে সেটি হচ্ছে অনেক বিনিয়োগকারী আসলে ইউনাইটেড পাওয়ার কিনেছেন, ইউনাইটেড এয়ার।
তো এই জন্য আমি বলবো ওটিসিতে না পাঠিয়ে এই যে যে তারা রাইটের টাকা নিল, কিভাবে এসএসসি গভর্নমেন্টের প্রতিষ্ঠান, যেটি ধরেন একটা সমন্বয়ের আমরা সবসময় কথা বলছি, সিভিল এভিয়েশনের সাথে বসে কি করলে হয়তো ডেফার ধরেন কাগজ পেমেন্ট দিয়ে দিল, ধরেন একটা আপনার সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করে সেখান থেকে সরকারের পেমেন্ট দিয়ে দিল, আমার মতে চালানো উচিত, কারণ অনেক টাকা কিন্তু ইউনাইটেড এয়ারের পেড আপ, তো এইটা বিনিয়োগকারীদের ক্ষতি হবে। আমরা সবসময় চাই ক্ষতি যে হবে, কিন্তু যে পরিমাণ টাকা সে নিচ্ছে এবং কিভাবে টাকাগুলো নিয়েছে এটা কিন্তু অনেকেই জানে এবং কোন আমি আপনাকে সোর্স বলছি, তারা ইউজ করে আমি নিয়েছে বলি, এই এগুলো কিন্তু জিনিসটা সবাই কিন্তু- জানে। এই রকম কোম্পানিকে যদি আপনি অনিয়ম করতে না দেন না তাহলে এইটি কি দেখার হবে? দায়িত্ব সোনালী কিন্তু ব্যাংকের আবার মতো হ্যাঁ, আরেকটা কাজ হবে। এটি কিন্তু দুদকের দেখার কথা। আমি বিনিয়োগকারীরা শাস্তি না পাওয়ার কারণে আমি বলছি যে সেটি যে গ্রুপে আছে সেটাই থাকুক জেড গ্রুপে, কিন্তু দুদকের কিন্তু এখন দেখার কথা। আইপিওর টাকা নিয়েছে, রাইটের টাকা নিয়েছে, আবার রিরাইটের টাকা নিয়েছে, এগুলি কিন্তু দুদক ম্যাটার। কিন্তু এই টাকাগুলো কিভাবে নেয়? কিভাবে নেয় আপনাকে আপনার বলছি, যেমন 30% কম শেয়ার থাকলে তো আপনি না repeat IPO বিশেষ করতে আমি পারবেন আপনাকে না। বলছি যে এটি অনেক সময় হয় কি, এই বিমান কোম্পানিগুলোকে আমরা শুধুই বাংলাদেশের না পৃথিবীর, ইন্ডিয়ার উদাহরণ দিলাম, অনেক ব্যাংক তারপরে এসএসসিও ছাড় দেয়, কারণ বিমান হচ্ছে যোগাযোগ ব্যবস্থায় কিন্তু আপনি শুধু ইউনাইটেড এয়ার ধরেন কেন, বাংলাদেশ রেলওয়ে একটা সবচেয়ে বড় লুজিং কনসার্ন কোম্পানি, এখন কি রেলওয়ে আপনি বন্ধ করে দিবেন? রেলওয়ে আর ইউনাইটেড না এয়ার আমি তো বলছি same না। ইউনাইটেড এয়ার ইজ এ পার্ট। আমি বলছি আনফরচুনেটলি বিমানে এরকম ঘটতে পারে, আমি তার পক্ষে বলছি না, বাট আমার কথা হচ্ছে কেন ঘটলো, কি ঘটলো, এটির একটি তদন্ত কমিটি গঠন করা সেটি উচিত। না হয় আপনি আবারও আবার টাকা একটা জিনিস ওঠানোর হচ্ছে, আমি আপনাকে সুযোগ করে বলতে না, দিচ্ছেন। সবচেয়ে বড় কথা আমি যেটি আপনাকে বলতে পারি, আমার সাজেশন হচ্ছে বাংলাদেশ এখন সবচেয়ে ভালো করছে নভোয়ার বা ইউএস বাংলা, তাদের যে কোনো একটাকে এটাকে টেক ওভার করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তাহলে হবে কি, শেয়ার হোল্ডাররাও বেঁচে যাবেন, ওই মার্জ হয়ে এটা লিস্টেডই থাকবে, নাম চেঞ্জ হয়ে যাবে এবং তারা অপারেশনটা চালাবেন, মানে এটি দেখা কিন্তু উচিত। বিপ্লব ভাই, সেটি আপনি না করে জি, জি। আপনি রেগুলেটর থেকে শুরু করে সব জায়গা থেকে তাকে সুযোগ করে দেওয়া হচ্ছে বারবার টাকা তোলার, সেই টাকাগুলো এটি কোথায় আমি যাচ্ছে? আপনাকে বলছি যে রেগুলেটর যদি এই সুযোগটা কেন করলো, কি কারণে করলো, এটি রেগুলেটরের কাছে আমারও প্রশ্ন, কারণ রেগুলেটরদের দায়িত্ব হচ্ছে, আপনি আমাদের এসএসসি গঠন হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীকে স্বার্থ প্রোটেকশন রক্ষা। করতে, তো এইটিতে স্বার্থ রক্ষা তো এইসব ক্ষেত্রে আমরা দেখছি যে এই জায়গায় হচ্ছে না। কোম্পানিগুলোর মালিক পক্ষের না, আমি স্বার্থ আপনাকে রক্ষা হচ্ছে। এবং আপনি যে এসএসসির যে 2সিসির যে আইনটা হলো, সেটি হাইকোর্ট পর্যন্ত গেল, সেখানে 2% এবং 30% এর বিষয়, 30% নেই, তারপর আপনি এটাকে কিভাবে না, আমি আপনাকে অনুমোদনটা বলছি দিলেন? 2% 30%-এর নিয়মটা এসেছিল কিন্তু 2010-এর পরে ব্রোকাররা চাপিয়ে দিতে চেয়েছিল। এটির ক্ষেত্রে প্রচুর মালিকদের মানে দ্বিমত আছে। এটি আপনি যারা বাংলাদেশ লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশনের কেউ অবশ্যই আনবেন, তারা তাদের ভিউটা আগে বলুক। আমিও যেমন দেখেছি, ধরেন আপনি ইভেন মাইক্রোসফট মাত্র 23% হোল্ড করে চালায়, কিন্তু তারা মানুষকে বেনিফিট দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনার কোম্পানি যে রাখতেই হবে, অনেক সময় কিন্তু মেমোরেন্ডাম এমনভাবে হয়, যেমন আপনি খুব ভালো চালান ওষুধ কোম্পানি, আপনার থেকে আমি 100% নিয়ে নিলেই যে চালাতে পারবো এটি না, কিন্তু যে কোম্পানিগুলি বেশি ছেড়েও ভালো মানুষকে ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রবলেম হচ্ছে, একটি জুতার কোম্পানি, দেশের সবচেয়ে নামকরা একজন এমন ভালো লোকের কোম্পানি, কিন্তু দেখা গেছে তার কাছে মাত্র 23% থাকার কারণে সে যাচ্ছে তাই করছে। তো বাংলাদেশ এটি উল্টা, মানে বিদেশে বেশি ছাড়তে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় মার্জারের জন্য টাকা লাগে, ছেড়ে মার্চ করে করে। তো আমাদের দেশে যখন এসএসসি এই ধরনের একটা ডিসিশন নেবেন এই ধরনের কোম্পানিকে, তারা 10 বার চিন্তা করবেন যে আমি কেন। আবার আমিও আরেকটা কথা বলছি, বাংলাদেশের মতো দেশে এসএসসিও যে পুরো স্বাধীন এটি আমি বলতে পারবো না, এমনও হতে পারে যে আরও উপরের লেভেল থেকে প্রেশার থাকতে আমরা পারে। সেরকমই শুনেছি। তাহলে হয়তো যদি হয়, তাহলে সেই উপরের লেভেলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিনিয়োগকারীর ক্ষতি হওয়া মানে দেশের ক্ষতি হওয়া, দেশের ক্ষতি হওয়া মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2021 বা ভিশন 2041, যেখানে যেই প্রধানমন্ত্রী থাকুক, আজকে যে বিরোধী দল আছে বা বিরোধী দলের বাইরে যারা তারাও থাকতে পারেন, 41 সাল অনেক দূরের পথ, কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যদি দেশের ক্ষতি করেন তাহলে দেশ পিছিয়ে যাবে, এবং এই ধরনের যারা অনুরোধ করেন তাদের দিকে কিন্তু সত্যিকার অর্থে গভর্নমেন্টকে স্ট্রিক্ট হতে হবে, এটি আমি আশা করব। এবং আমি একটা জিনিস বুঝি বাংলাদেশে, যেমন ধরেন অনেক সময় হাত পা বাঁধা থাকে, যেমন ধরেন কর্পোরেট কালচারে যে সবচেয়ে বেশি অ্যাড দেয় তার সম্পর্কে কিন্তু অনেক সময় অনেককেই বলতে পারেন না। মানে ধরেন আপনি দেখেছেন ইসলামী ব্যাংকের একসময় কিন্তু বাংলাদেশের যে ক্রিকেটটি হয়েছিল সেটি কিন্তু ইসলামী ব্যাংক স্পন্সর করেছিল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তখন কিন্তু একটা বিরাট সমালোচনা উঠেছিল কেন নিচ্ছে।
তো টাকার কাছে কিন্তু মুক্তবাজারে এটি বাংলাদেশে না, আমেরিকাও জিম্মি হয়ে যায়। কারণ মুক্তবাজারে হচ্ছে কি, টাকা না থাকলে কিন্তু আপনি একটা ভালো অনুষ্ঠানও করতে পারবেন না। তো দিনের শেষে এই চেক অ্যান্ড ব্যালেন্সগুলো দিতে হয়, কিন্তু অন্য অন্য দেশে কমিশন থাকে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি খুব স্ট্রং থাকে। আমি চাই যে বাংলাদেশের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি সবচেয়ে ভালো থাকুক। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি নিশ্চয়ই একটা, আমাদের তো বিমান এবং পর্যটন মন্ত্রণালয় আছে, সেইটার স্ট্যান্ডিং কমিটি যদি ডেকে আজকে ইউনাইটেড পাওয়ারকে টোটাল কোশ্চেন করে, তখন কিন্তু সে জানতে পারবে কে তাকে সুপারিশ করেছে, কেন করেছে। দিস ইজ দ্য হাইয়েস্ট বডি। তখন তারা তাকেও ডাকবে যে তুমি যে এই কোম্পানিটাকে লোন দিতে বললা বা এই রাইটটা পাস করলা, এতে বিনিয়োগকারী ক্ষতি হলো বাই, কিন্তু আমি আপনি কিন্তু তাদেরকে ডাকতে পারি না। ভাই এখানে আরেকটি বিষয় আছে যে আমরা দেখি যে অনেক সচেতন বিনিয়োগকারীরা এবং বিএসএসসি ডিএসসি আগের চেয়ে অনেক স্বচ্ছ হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি দেখেন বেশ কয়েকটি কোম্পানি আছে যাদের 2% 3% স্পন্সরদের কাছে। আপনি যদি আপনার ফুয়াং ফুড বলেন, তারপরে আরো অনেক কোম্পানি আছে, এই ব্যাপারে কি বিএসএসসি এই কোম্পানিগুলোর ব্যাপারে নেই? কারণ হচ্ছে আমি বলি, আমাদের যে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন লটা খুব দুর্বল। মার্জার অ্যাকুইজিশন পৃথিবীতে হচ্ছে যে 51% হোল্ড করবে সে মালিক। আমাদের দেশে মেমোরেন্ডামে 2% রেখেও আপনি, মানে ফাউন্ডার মেম্বারদের এমন একটা দেওয়া হয়েছে যে ওই পরিবারের বাইরে আপনি 51% হোল্ড করলেও আসলে আপনি কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটি সংসদে আছে বিবেচনার জন্য। মাননীয় অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী বলছেন এই লটা হয়ে গেলে কিন্তু এই সব অনিয়ম দূর হয়ে যাবে। কারণ এসএসসি তো আর মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ল করতে পারবে না, এটি পার্লামেন্ট করতে পারবে, কারণ এটি তো মূল ল, কোম্পানি আইনের যে মূল ল সেটি এসএসসি কি করতে পারে, যে সিকিউরিটিজ লর আন্ডারে বিধিমালা করতে পারে, কিন্তু কে কাকে মার্জার করবে এটি এসএসসি কিন্তু কয়েক ক্ষেত্রে কোর্টে গিয়েছে। যেমন ধরেন এসএসসির কারণে একটা বড় গ্রুপের একটা শেয়ার কিন্তু সাসপেন্ডও ছিল। এসএসসি ট্রাই করতে পারে, কিন্তু এসএসসির তো মূল ল বানাবারই নাই, বিধিমালা করতে পারে। তো সেটির জন্য যেটি দরকার, কোম্পানি লকে আধুনিক করা উচিত এবং যুগোপযোগী, এটি হচ্ছে কিন্তু রাতারাতি যে আমরা চেঞ্জ আশা করতে পারি। আপনি দেখেন আমাদের স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশের বয়স কতদিন? অবশ্যই জি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ, আপনার পক্ষ থেকে পুরো এনটিভির পরিবারকে ধন্যবাদ। দর্শক, কোনো শেয়ারের যৌক্তিক মূল্য অবশ্যই থাকবে, কোনো বেশি মূল্য হলেও সেটি কারেকশন হবে, আবার কম প্রাইসও কোনো শেয়ারের থাকে না। আমরা যেটি দেখছি যে গত কয়েকদিন ধরে বাজারের যে ঊর্ধ্বগতি, তাতে কিন্তু যে এই যৌক্তিক মূল্যটা কিন্তু এখানে বড় ভূমিকা রাখছে। আপনারা আসলে শেয়ারের যে প্রাইস সেটি দেখে বিনিয়োগ করুন। আপনারা বাজারে কি অবস্থা, তার চেয়ে কোন শেয়ারে বিনিয়োগ করছেন, সেই শেয়ারটির যৌক্তিক প্রাইসে আপনি বিনিয়োগ করছেন কিনা সেটি দেখুন। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।